পাহাড়ের গা ঘেঁষে ছোট এক গ্রাম, নাম তার ধূসরপুর, যেখানে সূর্যাস্তের পর আর কেউ ঘর থেকে বের হয় না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে রাত নামলেই অন্য এক জগৎ জেগে ওঠে। এমন এক জগৎ যেখানে হারিয়ে যাওয়া আত্মারা ফিরে আসে তাদের অসমাপ্ত গল্প শেষ করতে। আর এই গ্রামের কেন্দ্রেই আছে একটি পুরনো বট গাছ, যার শেকড়গুলো মাটির উপর দিয়ে সাপের মতো ছড়িয়ে আছে, যেন তারা জীবন্ত কিছু খুঁজে বেড়াচ্ছে। বহু বছর আগে এই গ্রামে এক জমিদার পরিবার থাকত। জমিদারের নাম ছিল রুদ্রনারায়ণ। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর মানুষ। গ্রামের গরিব মানুষদের উপর অমানসিক অত্যাচার করতেন। আর এক রাতে তিনি তার নিজের ছোট ছেলেকে শাস্তি দিতে গিয়ে তাকে সেই বটগাছের নিচে বেঁধে রাখেন, কারণ ছেলেটি নাকি এক গরিব ছেলের সাথে বন্ধুত্ব করেছিল। সেই রাতেই ভয়ঙ্কর ঝড় শুরু হয়, বিদ্যুৎ চমকাতে থাকে, আর গ্রামের মানুষ দূর থেকে দেখে বটগাছের নিচে এক অদ্ভুত আলো জ্বলছে। পরদিন সকালে গিয়ে তারা দেখে ছেলেটি আর বেঁচে নেই, কিন্তু তার চোখ দুটো খোলা, যেন সে এখনো কারো দিকে তাকিয়ে আছে। সেই ঘটনার পর থেকেই ধূসরপুরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতে কেউ বটগাছের কাছে গেলে অদ্ভুত ফিস ফিস শব্দ শুনতে পায়। কেউ কেউ বলে তারা একটি ছোট ছেলেকে দেখে, যার চোখে অদ্ভুত শূন্যতা, আর সে নাকি বলে আমার সাথে খেলবে খেলবে। সময়ের সাথে সাথে গ্রামটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়, কেবল কিছু জেদি মানুষ থেকে যায়। তাদের মধ্যে একজন ছিল কিশোর বয়সী আরিয়ান, যে শহর থেকে তার দাদুর কাছে বেড়াতে আসে। দাদু তাকে বারবার সতর্ক করে দেয় সন্ধ্যার পর বাইরে না যেতে, কিন্তু আরিয়ান কৌতূহলী, সে সব কুসংস্কারে বিশ্বাস করে না। এক রাতে সে চুপি চুপি বের হয়ে পড়ে। চাঁদের আলোয় গ্রামটা অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে এক ধরনের চাপা ভয়। সে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই বটগাছের কাছে। হঠাৎ সে শুনতে পায় মৃদু একটা হাসির শব্দ। সে চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় একটি ছোট ছেলে। ছেলেটির গায়ে পুরনো কাপড় আর চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে। সে মৃদু হেসে বলে, তুমি কি আমার সাথে খেলবে? আরিয়ান প্রথমে ভয় পেলেও নিজেকে সামলে নেয়। সে ভাবে হয়তো কোনো গ্রামের ছেলে। সে বলে, তুমি এখানে একা কি করছো? ছেলেটি কোনো উত্তর দেয় না, শুধু ধীরে ধীরে বটগাছের দিকে হাঁটতে শুরু করে। আরিয়ান তার পিছু নেয়। হঠাৎ সে লক্ষ্য করে ছেলেটির পা মাটিতে ছোঁয় না, যেন সে ভেসে যাচ্ছে। তখনই আরিয়ানের শরীর ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। সে পিছিয়ে আসতে চায়, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। বটগাছের শেকড়গুলো নড়তে শুরু করে। ধীরে ধীরে তার পায়ের দিকে এগিয়ে আসে, আর সেই ছেলেটি এবার তার দিকে ঘুরে তাকায়। তার চোখ দুটো একদম কালো হয়ে গেছে, আর সে ফিসফিস করে বলে, তুমি তো বলেছিলে খেলবে। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়। আরিয়ান চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দের হয় না। ঠিক তখনই দূর থেকে তার দাদুর কণ্ঠ ভেসে আসে, আরিয়ান দৌড়াও! সেই শব্দ যেন তার শরীরে শক্তি ফিরিয়ে দেয়। সে হঠাৎ করে নিজের পা ছাড়িয়ে দৌড়াতে শুরু করে। পেছন থেকে সে শুনতে পায় অনেকগুলো কণ্ঠ একসাথে হাসছে, যেন পুরো গ্রামটাই তাকে তাড়া করছে। সে দৌড়ে বাড়ি ফিরে আসে, দরজা বন্ধ করে দেয়। তার দাদু কাঁপা কণ্ঠে বলে, আমি বলেছিলাম না ওদের সাথে খেলতে যেও না। পরদিন সকালে আরিয়ান সিদ্ধান্ত নেয় সে এই রহস্যের শেষ পর্যন্ত যাবে। সে গ্রামের এক বৃদ্ধের কাছে যায়, যিনি সব জানেন বলে কথিত আছে। বৃদ্ধ তাকে বলে সেই ছেলেটি আসলে জমিদারের ছেলে, যার আত্মা এখনো মুক্তি পায়নি, কারণ তার মৃত্যুর সময় সে একা ছিল, কেউ তাকে বাঁচাতে আসেনি। আর সেই থেকে সে নতুন বন্ধু খোঁজে, কিন্তু যেই তার সাথে খেলতে যায় সে আর ফিরে আসে না, কারণ বটগাছটি নাকি অভিশপ্ত। সেখানে আটকে আছে অনেক আত্মা, যারা জীবিতদের টেনে নিয়ে যেতে চায়। আরিয়ান ঠিক করে সে সেই ছেলেটিকে মুক্তি দেবে। রাতে সে আবার বটগাছের কাছে যায়। এবার সে ভয় পায় না। সে সঙ্গে করে নিয়ে যায় একটি পুরনো খেলনা, যেটা সে নিজের ছোটবেলার স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। বটগাছের নিচে গিয়ে সে বলে, আমি খেলতে এসেছি, কিন্তু এবার শেষ খেলা। ছেলেটি আবার আসে। এবার তার চোখে একটু বিস্ময়। আরিয়ান খেলনাটি তার হাতে দেয়, বলে, তুমি একা নও, কিন্তু তোমার এখানে থাকার দরকার নেই। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে।
বটগাছের শেকড়গুলো পেছনে সরে যায় আর ছেলেটির মুখে এক অদ্ভুত শান্তির হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে আর তার সাথে সাথে চারদিকের অন্ধকারও হালকা হয়ে যায়। পরদিন থেকে ধূসরপুরে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। মানুষ আবার সন্ধ্যার পর বাইরে বের হতে শুরু করে। আরিয়ান শহরে ফিরে যায়, কিন্তু মাঝে মাঝে রাতে সে এখনো সেই ছেলেটির কথা ভাবে যে শুধু একজন বন্ধুর অপেক্ষায় ছিল। আর দূরে কোথাও সেই বটগাছটি এখনো দাঁড়িয়ে আছে, তবে এবার তার শেকড়গুলো আর নড়ে না, যেন সে অবশেষে শান্তি পেয়েছে। কিন্তু গ্রামের বৃদ্ধরা মাঝে মাঝে বলে, খুব নীরব রাতে যদি কেউ ভালো করে শোনে তাহলে দূর থেকে একটা মৃদু কণ্ঠ ভেসে আসে, তুমি কি আমার সাথে খেলবে?